হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আমি তোমাদের ভূগোলের ম্যাম তৃষিকা বলছি। আগে আমরা ভূগোলের নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর সম্পর্কে জেনেছি। সেখানে আমাদের বলা হয়েছিল যে বা জানা হয়েছিল যে পৃথিবীটা কিরকম, তার আকার আকৃতি কিরকম, সেই সম্পর্কে পড়েছি। তোমরা যারা এখনো ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। আজকে আমরা সেই গ্রহরূপে পৃথিবী মানে নবম শ্রেণীর প্রথম অধ্যায় প্রশ্নের আনসার নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এই এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের আনসার আশা করি পরীক্ষায় আসলে দিতে পারবে। অবশ্যই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, প্রথমেই আমরা জানবো যে কয়েকটা এমসিকিউ মানে শর্ট মানে টিক চিহ্ন যে আমরা প্রশ্ন বলি না, সেটা ঠিক আছে। এমসিকিউ সম্পর্কে জানবো যে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলা হয়েছে। এখানে আমাদের বলেছে অতি প্রাচীন কালে মানুষের ধারণা ছিল যে পৃথিবীর আকৃতি কিরকম কিরকম। এখানে কয়েকটি অপশন দেওয়া আছে, যেমন গোলাকার, ডিম্বাকার, জিওয়েড, চ্যাপ্টা বা সমতল। এর আনসারটা কি হবে, মানে কি রকম আকৃতি ছিল আগে। আমরা কি জানতাম যে আমাদের ধারণা কি ছিল, আমাদের ধারণা ছিল কি চ্যাপ্টা, এই যে চ্যাপ্টা বা ও সমতল, ঠিক আছে, আমাদের তাই ধারণা ছিল। নেক্সট কি প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন যে পৃথিবীর আকৃতি চ্যাপ্টা। আমাদের ধারণা ছিল চ্যাপ্টা ও সমতল। এই ধারণাটা কে প্রথমে কোন দার্শনিক ধারণা করেছিল প্রথম? আনসারটা হবে হচ্ছে কি, যে অপশনগুলো আছে হোমার, টলেমি, এরাটোস্থেনিস, কোপার্নিকাস, এর মধ্যে কোন দার্শনিক? আনসারটা হবে হচ্ছে হোমার। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন আছে হচ্ছে পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? যেমন থালেস, টলেমি, আচ্ছা এখানে আরেকটা অপশন অ্যাড হবে, সেটা হচ্ছে কি ক নাম্বার দিয়ে, সেটা হচ্ছে তোমার অ্যানাক্সিমেন্ডার। ঠিক আছে, এই অ্যানাক্সিমেন্ডারটাই আনসার হবে। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, বলছে যে চাঁদের ওপর পৃথিবীর ছায়া বাঁকা। এই ধারণার প্রবক্তা কে? এই ধারণার প্রবক্তা হচ্ছে কি, মানে কে বলেছিল যে চাঁদের ওপর পৃথিবীর ছায়া বাঁকা? এর প্রবক্তা হচ্ছে কি, যেমন কয়েকটি অপশন আছে, হেক্টিয়াস, অ্যারিস্টটল, টলেমি, হোমার। এর মধ্যে হচ্ছে কি অ্যারিস্টটল। আচ্ছা, তারপর কি বলেছে যে কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা কে? প্রথমকে পৃথিবীর মানচিত্রের স্রষ্টা কে? কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হচ্ছে কি টলেমি। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, নিম্নলিখিত কোন জন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন যে পৃথিবী গোলাকার? মানে পৃথিবী যে গোল সেই ধারণাটা কে দিয়েছিলেন? যেমন এখানে অপশন আছে অ্যারিস্টটল, কোপার্নিকাস, ম্যাগেলান, টলেমি। এর মধ্যে হবে হচ্ছে ম্যাগেলান। ঠিক আছে, তারপর দেখো ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন? ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন? সেটা হবে, এখানে অপশন আছে ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন। এর মধ্যে হবে হচ্ছে কি পর্তুগাল। আচ্ছা, তারপর কি বলেছে, ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবীর পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করে কে? যেমন এখানে ডেক, হুমাবর্ন, এলকানো, লাম্পু, এটা হবে লাম্পু। আচ্ছা, বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা কটি? আমরা কি জানি, এটা তোমরা সবাই জানবে। বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা, এখানে অপশন দেওয়া আছে 7টি, 8টি, 9টি, 10টি। কোনটা হবে? হবে হচ্ছে 8টি। তারপর কি বলছে, কুলিন এবং ব্রাহ্মণ গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো কোনটি? কুলিন এবং বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থাটা কোনটি?
অপশনে আছে নাসা, ইসরো, IAU, কোনোটিই নয়, এটা হবে IAU। ঠিক আছে, তাহলে এতদূর আমরা জানলাম, এটা ছিল সব MCQ। তারপর আছে দেখো কতগুলো মানে সত্য অসত্য, ঠিক আছে, বলেছে যে সঠিক উত্তরের পাশে শুদ্ধ এবং ভুল উত্তরটির পাশে অশুদ্ধ লেখো। ঠিক আছে, 1 নম্বরের প্রশ্ন, প্রশ্নমান 1 কি বলেছে দেখো, বলেছে গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল। ঠিক, ঠিক এটা ভুল, মানে অশুদ্ধ। তারপর কি বলেছে দেখো, আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার, গোলাকার, তাহলে কি এটা ঠিক তো, শুদ্ধ। তারপর কি দেখো, বলছে অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন। ঠিক কি, ঠিক না, ভুল, মানে অশুদ্ধ। তারপর কি বলেছে দেখো, বলছে মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায়। ঠিক, তোমরা বলো ঠিক, এটা সবাই আমরা জানি, মহাকাশ থেকে পৃথিবীকে কিভাবে দেখায়, চ্যাপ্টা, চ্যাপ্টা নয়, তাহলে কি অশুদ্ধ। তারপরে কি বলেছে দেখো, বলছে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সরল রেখা আকারে পড়ে, আকারের হয়। আমরা চন্দ্রগ্রহণ তো দেখেছি, পৃথিবীর ছায়া কিরকম ভাবে পড়ে, সরল রেখা আকারে নাকি গোলাকার আকারে? ওখানে বলেছে সরল রেখা আকারে, তাহলে এটা ঠিক না ভুল? অবশ্যই ভুল, মানে অশুদ্ধ। তারপর কি বলেছে দেখো, বলছে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক। ঠিক না ভুল? ঠিক, সত্য, মানে শুদ্ধ। যত উপরের দিকে উঠে যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই বাড়ে। ঠিক, শুদ্ধ। তারপর কি বলেছে দেখো, বলছে অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফল সব থেকে বড় বৃহস্পতি। এটা ঠিক না ভুল, কি মনে হচ্ছে? বলেছে ক্ষেত্রফলে, ক্ষেত্রফলে সব থেকে বড়। ঠিক হবে না ভুল হবে, তোমাদের কি মনে হচ্ছে? ভুল। আচ্ছা, জিপিএস এর উপগ্রহগুলি প্রেরণ করেন নাসা। ভুল। ঠিক আছে, এখানে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ আমরা করলাম, তাই তো? প্রথমেরটা হচ্ছে অশুদ্ধ, তারপরটা শুদ্ধ, তারপর অশুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপর শুদ্ধ শুদ্ধ, তারপর অশুদ্ধ অশুদ্ধ। ঠিক আছে, এবার দেখো কয়েকটা ড্যাশ পূরণ আছে, শূন্যস্থান পূরণ। বলছে ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার। কে হবে বলতো? একটু আগেও পড়েছি আমরা, আর্যভট্ট, তাই তো? তারপর কি বলছে, পৃথিবী গোলাকার হওয়ার সমুদ্র থেকে দূরে জাহাজটি হারিয়ে যাওয়ার ধারণাটি দেন কে? কে বলতো? অ্যারিস্টটল। স্পেনের ড্যাশ বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেন, কি? সেভিল বন্দর থেকে। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন কে? বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কে করেন?
বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন কে? কি মনে হচ্ছে কে হবে? স্যামুয়েল রোবোথাম। আচ্ছা, বেডফোর্ড খালটি বর্তমানে ড্যাশ দেশে অবস্থিত? কোথায়? ইংল্যান্ডে। ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা যায়? ধ্রুব তারা। ধ্রুব তারার সাহায্যে, ঠিক আছে। আচ্ছা, একটাই লেখো। তারপর কি বলেছে দেখুন, পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসের পার্থক্য কত? 43 কিমি। 43 কিমি। আচ্ছা, পৃথিবীর আবর্তনের সৃষ্ট বল হলো কি বল? সবাই জানি এটা আমরা, কোরিওলিস। কোরিওলিস বল, তাই তো? পৃথিবীর আবর্তনের ফলে কি বলের সৃষ্টি হয়? কোরিওলিস বল। তারপর দেখো কি বলা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে কি প্রশ্নমান 2। এতক্ষণ আমরা প্রশ্নমান 1 সম্পর্কে কতগুলো প্রশ্ন করলাম, যেমন শূন্যস্থান পূরণ, টিক দেয়া, মানে এমসিকিউ টাইপের, তারপর হচ্ছে তোমার শুদ্ধ অশুদ্ধ দেখলাম। এবার হচ্ছে কি কয়েকটা 2 নাম্বার প্রশ্নের কয়েকটি উত্তর। বলছে দিগন্ত রেখা কি? দিগন্ত রেখা আমরা কাকে বলবো? কি বলেছে দেখো, পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আকাশ ও ভূমি বা জলের মিলন রেখাকে বলে। মিলন রেখা বলে যে কাল্পনিক রেখা দেখা যায় তাকে দিগন্ত রেখা বলে। বলছে পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আকাশ বা ভূমি ও জলের মিলন রেখাকে বলে মিলন রেখা, যে কাল্পনিক রেখা তাকে আমরা দিগন্ত রেখা বলি। আচ্ছা, আমরা সবাই সমুদ্র দেখেছি তো? সমুদ্র দেখেছি তো আমরা সমুদ্রের ধারে যখন যাই তখন কি ভোরবেলা সূর্য ওঠা দেখি তো, আবার সূর্যাস্তর সময় মানে বিকেল বেলা তখন আমরা কি দেখি, যখন বিকেল হয় মানে যখন সূর্য অস্ত যায় তখন দেখি যে সূর্য ডুবছে যেন সমুদ্রের মধ্যেই, তাই তো? তো কি দেখা যায়, মানে ভূমি আর আকাশ যেন একই একটা মানে একই রেখার মধ্যে, তাই তো? মানে বলতে চাইছি যে ভূমি মানে আকাশ বা ভূমি বা জল একটা রেখায় হচ্ছে কি মিলিত হয়েছে, মানে জলও ঠিক ওখানে, আবার সূর্যটাও ঠিক নামছে, মানে আকাশ জল একটা রেখা, তাই তো? তো সেই রেখা, সেই কাল্পনিক রেখাটাকে আমরা কি বলবো? দিগন্ত রেখা। তারপর কি বলেছে? বলছে 2 নাম্বার কি বলেছে, চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকার হয় কেন? চক্রাকার হয় কেন? বলছে পৃথিবী গোলাকার হওয়ায় তার ছায়াও সবসময় বৃত্তাকার হয়, তাই চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া চক্রাকার দেখা যায়। মানে পৃথিবী যেহেতু চন্দ্রগ্রহণের সময় আমরা কি দেখি, যে চাঁদের পৃথিবী মানে কি দেখি, যে চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে, তাই তো চন্দ্রগ্রহণের সময়। পৃথিবী যেহেতু গোল, তাহলে তার ছায়াটা কি গোল ভাবেই তো পড়বে, তাই না? যেমন বলের বলের যখন ছায়া পড়ে সেটা তো চৌকা আকার হয় না, বা শঙ্কু আকারও হয় না, সেটা কি আকৃতির হয়? সেটা বৃত্তাকারই হয়, বল আকারেরই তো হয়। সেটাই বলেছে যে পৃথিবীও যেহেতু গোলাকার মানে বৃত্তাকার, তাহলে চাঁদের ওপর যে ছায়াটা পড়বে পৃথিবী, তাহলে সেটা তো বৃত্তাকারই হবে, তাই না? তারপর কি বলেছে দেখো, বলছে বেডফোর্ড লেভেল পরীক্ষা কি? বলছে বেডফোর্ড লেভেল অঞ্চলে সমতল জলপথে করা এক পরীক্ষা, যেখানে প্রমাণ করা হয় যে পৃথিবী সমতল নয় বরং গোলাকার, কারণ বস্তু নিচের দিক থেকে আড়াল হয়ে যায়, ঠিক আছে?
তারপর হচ্ছে কি ধ্রুবতারার গুরুত্ব কি, ধ্রুবতারার গুরুত্ব আমরা কি কিসের জন্য ধ্রুবতারা আমাদের দরকার। বলছে ধ্রুবতারা সবসময় উত্তর দিকে প্রায় স্থির থাকে, তাই দিক নির্ণয় এবং নৌ চলাচলের এটি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে দিক নির্ণয়ের ক্ষেত্রে এবং নৌ চলাচলের ক্ষেত্রে কোন তারা, বলছে ধ্রুবতারা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তারপর কি বলছে অভিগত গোলক বলতে কি বোঝায়। বলছে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে গঠিত এমন একটি কাল্পনিক গোলাকার পৃষ্ঠকে অভিগত গোলক বলা হয়ে থাকে, যা সমুদ্র পৃষ্ঠের গড় স্তর নির্দেশ করে। মানে বলতে চাইছে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে গঠিত এমন একটি কাল্পনিক গোলাকার পৃষ্ঠকে অভিগত গোলক বলা হয়ে থাকে, যা সমুদ্র পৃষ্ঠের গড় স্তরটাকে নির্দেশ করে। ঠিক আছে, মানে কাল্পনিক ভাবে একটা গোলাকার পৃষ্ঠ যা কি করে যে সমুদ্র যে পৃষ্ঠ তার স্তর গড় যে স্তর সেই গড় স্তরটাকে নির্দেশ করে, তাকে আমরা বলবো হচ্ছে অভিগত গোলক। তারপর কি বলছে কেন্দ্রাত্মিক বল। কেন্দ্রাত্মিক বল কি বলছে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কেন্দ্র থেকে বাইরের দিকে যে বল কাজ করে তাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রাত্মিক বল। তাহলে কেন্দ্রাত্মিক বল কাকে বলে, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কেন্দ্র থেকে বাইরের দিকে যে মানে ঘুরতে থাকা বস্তুর কেন্দ্র থেকে বাইরের দিকে যে বল কাজ করে তাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রাত্মিক বল। তারপর কি বলেছে দেখো, বলছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অভিকর্ষজ বল বাড়ে কেন। আচ্ছা কি বলেছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অভিকর্ষজ বল বাড়ে কেন। পৃথিবীর চ্যাপ্টা গোলাকার হওয়ায় মেরু অঞ্চলে কেন্দ্রের দূরত্ব কম এবং নিরক্ষীয় কেন্দ্রাত্মিক বল বেশি কাজ করে, তাই মেরুর দিকে অভিকর্ষজ বল বেশি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে কি জিওডিসি কি, পৃথিবীর আকার মাপ ও অভিকর্ষজ ক্ষেত্র নির্ণয়ের বিজ্ঞানকে বলা হয় জিওডিসি। তাহলে জিওডিসি কি, পৃথিবীর আকার মাপ এবং ক্ষেত্র যে নির্ণয় সেই ক্ষেত্র নির্ণয়ের বিজ্ঞানকে বলা হচ্ছে কি জিওডিসি। জিপিএস কি, জিপিএস আমরা সবাই জানি তাই না, তাহলে জিপিএসটা কি হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, হলো উপগ্রহ ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা যার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তাহলে কি যে কোনো স্থানের সঠিক নির্ণয় করা যায় কার মাধ্যমে, এই জিপিএস এর মাধ্যমে। জিপিএস এর ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। তারপর কি বলেছে দেখো পৃথিবীর আকৃতি গোলাকার হয়েছে কেন। পৃথিবী গঠনের সময় তা ছিল উত্তপ্ত এবং তরল পদার্থের মতো। অভিকর্ষ বল সব পদার্থকে কেন্দ্রের দিকে সমানভাবে টানে, ফলে সব দিক থেকে চাপ সমান হয়। তাহলে কি সব দিক থেকে কি হয়, চাপ সমান হয়ে পৃথিবী প্রায় গোলাকার আকৃতি ধারণ করে। তাহলে কি বলেছে পৃথিবী গঠনের সময় তা ছিল উত্তপ্ত তরল পদার্থের মতো। অভিকর্ষজ বলের প্রভাবে পদার্থকে কেন্দ্রের দিকে সমানভাবে টানে, ফলে সব দিক থেকে চাপ সমান হয়ে যায় এবং গোলাকার ধারণ করে। 11 নম্বর কি বলেছে দেখো, বলছে ম্যাকলেনের পৃথিবী পরিক্রমণের সংক্ষিপ্ত ইতিহাস লেখো বা ইতিবৃত্ত লেখো। ফার্ডিনান্ড ম্যাকলেন 1519 খ্রিস্টাব্দে স্পেনের রাজা প্রথম চার্লসের সহায়তায় 5টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন। তিনি আটলান্টিক মহাসাগর পেরিয়ে দক্ষিণ আমেরিকার প্রণালীর বর্তমানে ম্যাগেল্লান প্রণালী অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন। ফিলিপাইনে তিনি নিহত হন। পরে তার সঙ্গী জুয়েন সেবাস্তিয়ান ইলকানো 1922 সালে একটি জাহাজ নিয়ে স্পেনে ফিরে আসেন। এটি ছিল বিশ্বের প্রথম সফল পৃথিবী পরিক্রমণ। মানে বিশ্বের প্রথম সফল পৃথিবী পরিক্রমণ কে করেন, ম্যাগেল্লান। তারপর কি বলছে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি বাড়ে কেন বাড়ে, কি বলেছে দেখো, বলছে উঁচুতে উঠলে দৃষ্টিসীমা বৃদ্ধি পায়,
পৃথিবীর গোলাকার পৃষ্ঠের বেশি অংশ চোখে পড়ে, তার কারণে দিগন্তরেখা বিস্তৃত। মানে দিগন্তরেখা আমরা সোজাসুজি এক দেখছি, আবার যখন উপরে উঠবো তখন আরো বড় দেখবো, আরো মানে সোজাসুজি আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এখান সোজাসুজি আমরা দেখতে পেলে দেখবো যে এইখান থেকে এত দূর, আমি কারণ এইটুখানি আমি নড়াতে পারছি, তাই তো, মানে এইটুখানি আমার চোখের মধ্যে আসছে, কিন্তু আমি যখন ওপর থেকে দেখবো তখন আরো বিস্তৃত ভাবে দেখবো, তাই তো, সেটাই বলেছে। তারপর কি বলেছে দেখো, বলছে বেডফোর্ড লেভেলে পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ দাও। আচ্ছা এক মিনিট। আচ্ছা, বেডফোর্ড লেভেল সমতল জলপথে দূরে নৌকা বা খুঁটির অবস্থান পর্যবেক্ষণ করে দেখা যায় যে দূরের বস্তু নিচের দিক থেকে অদৃশ্য হয়। হ্যাঁ, এতে প্রমাণিত হয় পৃথিবী সমতল নয় গোলাকার। ঠিক আছে, কি বলেছে, দূরের নৌকা বা খুঁটির অবস্থান পর্যবেক্ষণ করে দেখা যায় যে দূরের যে বস্তুটা আমরা দেখবো, ধরো কোনো দূরের বস্তু আমরা দেখছি, সমুদ্রে যখন থাকি, যখন নৌকা চলাচল করে, নৌকার সামনের অংশটা প্রথম দিকে দেখতে পাই তো, দেখতে পাই তো, কিন্তু যত দূরের দিকে যাবে তত আমরা সামনের অংশ দেখতে, মানে নিচের যে অংশটা, সামনে বলি, নিচের অংশটা আমরা কাছে থাকলে দেখতে পারবো তো, কিন্তু যত দূরে যায় তত কিন্তু আমরা, যখনই দূরে যায় তখন কিন্তু আমরা নিচের অংশটা দেখতে পাই না, তাই তো, শুধু ওপরের অংশটাই দেখতে পাই। তাহলে এ থেকে কি প্রমাণিত হচ্ছে, যে এ থেকে প্রমাণিত হচ্ছে যে পৃথিবী হচ্ছে কি সমতল নয় গোলাকার। আচ্ছা, পৃথিবীর আকৃতি অভিগত গোলক কেন? পৃথিবী সম্পূর্ণ গোল নয়, কোথাও উঁচু নিচু, আবার মেরুতে চাপা, নিরক্ষীয় অঞ্চলে স্ফীত। অভিকর্ষজ বল ও ঘূর্ণনের প্রভাবে এর আকৃতি সমুদ্রপৃষ্ঠের গড় স্তর অনুসারে এক বিশেষ গোলাকার রূপ নেয়, যাকে অভিগত গোলক বা জিওয়েড বলা হয়। 15 নাম্বার কি বলছে, বলছে মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় প্রদেশ স্ফীত কেন? পৃথিবীর ঘূর্ণনের ফলে নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্রতিক বল বেশি কাজ করে, যা বাইরের দিকে টানে, তাই নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, তারপর কি দেখো, কুলিন এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য কি? এটা আমরা সবাই জানি, তবু এখানে কি বলা আছে দেখি একবার। বলছে কুলিন গ্রহ সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং নিজের কক্ষপথ পরিষ্কার রাখে, আর বামন গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু নিজের কক্ষপথের আশেপাশে বস্তু সম্পূর্ণ সরাতে পারে না। কুলিন গ্রহের সংখ্যা হচ্ছে কি 8টি, আর বামন গ্রহের সংখ্যা হচ্ছে কি নির্দিষ্ট 9। বামন গ্রহের বৈশিষ্ট্য উদাহরণ লেখো। বলছে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে, প্রায় গোলাকার আকৃতি, নিজের কক্ষপথ পরিষ্কার রাখতে অক্ষম, যেমন উদাহরণ হচ্ছে প্লুটো আর সিরিস। আচ্ছা, আজকে আমরা দেখলাম যে নবম শ্রেণী প্রথম অধ্যায়ের আমরা প্রশ্ন আনসার সম্পর্কে আলোচনা করলাম। সেখানে আমরা প্রশ্নমান 1 সম্পর্কে কয়েকটি প্রশ্ন দেখলাম, এছাড়াও প্রশ্ন নাম্বার 2 সম্পর্কে আমরা দেখলাম কি কি প্রশ্ন আসতে পারে। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখেছো এবং তার সাথে সাথে তোমরা খাতায় প্র্যাকটিস করবে, যাতে তোমরা আরো পরীক্ষার সময় তোমাদের না যেন ভাবতে হয়। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্তই, মানে এখানেই প্রশ্ন আনসার সলভ করা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।